ইয়েমেনের আকাশে মার্কিন বোমা, আর তার জবাবে আকাশ কাঁপিয়ে ইসরায়েলের বুকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বজ্র নিক্ষেপ। আকাশে গর্জে উঠেছে প্রতিশোধ, আরব ভূমির বুক ফুঁড়ে ছুটে এসেছে লৌহনিথর এক ব্যালিস্টিক গর্জন, যার উৎস ইয়েমেন, যার প্রেরক হুথি, উদ্দেশ্য ইসরায়েল। শুরুটা হয়েছিল ভয়াবহ। মাত্র কয়েক ঘন্টা আগে ইয়েমেনের রাশ ইসা তেলবন্দরে তাণ্ডব চালিয়েছিল মার্কিন যুদ্ধ বিমান। চোখের পলকে ধ্বংস হয়ে যায় শান্ত বন্দর। আল মাসিরাহ চ্যানেল দেখিয়েছে সেই ভয়াবহ দৃশ্য। ৩৮ জনেরও বেশি মানুষ নিহত, আহত শতাধিক। প্যারামেডিক, বন্দরকর্মী, নিরাপত্তারক্ষী কেউ রেহাই পায়নি। আর তার ঠিক পরেই ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। জেরুজালেম, পশ্চিম তীর সবখানে আতঙ্কের ছায়া। তীব্র শব্দে নেমে আসে হুথিদের ধ্বংসাত্মক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তাদের প্রতিশোধ যেন বজ্রের মতোই সুনির্দিষ্ট এবং অপ্রতিরোধ্য। তবে এবার আইডিএফের প্রতিরক্ষা ব্যবস্থা সতর্ক ছিল। তারা গুলি করে সেই মিসাইল ভূপাতিত করেছে। তবুও আতঙ্ক থামেনি, কারণ এটা একক হামলা নয়। মার্চের ১৮ তারিখ থেকে, যেদিন গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল নতুন করে আগ্রাসন শুরু করে, তারপর থেকেই হুথিরা ইসরায়েলের দিকে ছুঁড়েছে ২০টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন। এই হামলাগুলোর মধ্যে অর্ধেকই সরাসরি আঘাত হানে, বাকিগুলো আকাশেই প্রতিহত। কিন্তু প্রতিবারই মনে পড়ে যায়, ইয়েমেন এখন আর শুধু যুদ্ধবিধ্বস্ত দেশ নয়, বরং সে আজ প্রতিশোধের প্রতীকে রূপান্তরিত হয়েছে। আর হুথিরা, তারা এখন কেবল একদল বিদ্রোহী নয়, বরং আঞ্চলিক শক্তির প্রতীক। ইসরায়েল এখন জানে, প্রতিটি হুথি ক্ষেপণাস্ত্র শুধু ধ্বংস নয়, বরং বার্তা বহন করে। আইডিএফ হোম ফ্রন্ট কমান্ড প্রথমবারের মতো নতুন এক সিস্টেম ব্যবহার করেছে, যার মাধ্যমে সাইরেন বেজে ওঠার আগেই নাগরিকদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। তবু আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে, কারণ জানে সবাই, হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ ভেদ করে আসে। তাদের প্রতিশোধ জ্বলন্ত আগুনের মতো। এ হামলা আরও একটি প্রশ্ন উস্কে দেয়। যুক্তরাষ্ট্র যখন ইয়েমেনের বন্দর ধ্বংস করে, তখন তারা কিভাবে জানে এই আঘাতের পাল্টা জবাব আসবেই? জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ফের প্রেসিডেন্টের দায়িত্বভার নেওয়ার পর গত মাস থেকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে বড় আকারের সামরিক হামলা শুরু করে। হুথিরা লোহিত সাগরে চলাচল করা জাহাজের ওপর হামলা বন্ধ না করা পর্যন্ত এই আক্রমণ চলবে বলেছে ওয়াশিংটন। হুথিরা প্রমাণ করে দিয়েছে, তারা শুধু রক্ষাকারী নয়, জবাবদিহিতার বাহক। তাদের চোখে চোখ রেখে যুদ্ধ করা সহজ নয়। তাদের আকাশে কাঁপানো মিসাইল আজ বিশ্বের সামনে প্রশ্ন তোলে, কে আজ আক্রমণকারী আর কে প্রকৃত রক্ষক? ইসরায়েলের ভূমিতে আতঙ্ক আর হুথিদের হাতে ইতিহাসের নতুন পর্বের সূচনা। হয়তো এই যুদ্ধ থামবে না এখনই। জানুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে ২ মাসের যুদ্ধবিরতির সময় হামলা বন্ধ রেখেছিল তারা। ইসরায়েল গত মাস থেকে গাজায় ফের অভিযানে নামলে হুথিরাও লোহিত সাগরে জাহাজে হামলা আবারও শুরুর হুমকি দেয়, যদিও এখন পর্যন্ত নতুন কোনো হামলার দাবি করেনি তারা। ইসরায়েলের আকাশে ইয়েমেন সশস্ত্র বাহিনীর জুলফিকার ক্ষেপণাস্ত্র। কেঁপে উঠল তেল আবিব। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ছুঁড়ে দিল এক ধ্বংসের বার্তা। হুথি গোষ্ঠী ঘোষণা দিয়েছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের আশেপাশে। মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানবন্দরের কাছের একটি সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হয়েছে। আর সেই মুহূর্তেই সাইরেন বেজে ওঠে মধ্য ইসরায়েল এবং জেরুজালেম জুড়ে। আতঙ্কে চমকে ওঠে শহরের প্রতিটি প্রাণ। টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। তবে এখানেই শেষ নয়, টুইস্ট আসে সাগরের বুকে। হুথিদের মুখপাত্র জানান, লোহিত সাগর ও আরব সাগরে মোতায়েন থাকা ২টি মার্কিন বিমানবাহী রণতরীকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সঙ্গে ছিল তাদের এসকর্টিং যুদ্ধ জাহাজ। এই একই সময়ে ইয়েমেনের রাজধানী সানার আকাশে মার্কিন একটি MQ-9 ড্রোনকে তারা গুলি করে নামিয়েছে। মুখপাত্র স্পষ্ট বলেন, সানার আকাশে শত্রু আচরণ চললে আকাশটাই রণক্ষেত্র হবে। এরপর আসে এক ভয়ঙ্কর হুঁশিয়ারি। আমেরিকার সামরিক আগ্রাসন যত বাড়বে, পাল্টা হামলা তত ভয়ঙ্কর হবে। সংঘর্ষ বাড়বে, যুদ্ধ জ্বলে উঠবে। এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন মার্চের মাঝামাঝি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের বিরুদ্ধে নির্ধারক ও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এরপর তিনি হুমকি দেন, হুথিদের সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। হুথিরা রুখে দাঁড়িয়েছে, শুধু দাঁড়ায়নি, বরং আঘাত হানছে সুনির্দিষ্ট কৌশলে। হুকটা এখানেই, হুথিদের যুদ্ধ শুধু প্রতিরোধ নয়, তা এখন ভূ রাজনৈতিক দাবার চাল। ২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগর, আরব সাগর, বাব আল মান্দাব প্রণালী ও আদেন উপসাগরে চলাচলকারী জাহাজগুলিকে লক্ষ্য করছে। তাদের ভাষায় এটা গাজার ফিলিস্তিনিদের প্রতি সহিংসতার অংশ।
গাজা উপত্যকায় গত 18 মাস ধরে ইসরায়েলের নৃশংস হামলায় নিহত হয়েছেন 51,000 জনেরও বেশি। প্রতিশোধের আগুনেই যেন জ্বলে উঠছে ইয়েমেনের আকাশ। এই বছরের জানুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। তখন হুথিরাও তাদের আক্রমণ বন্ধ রেখেছিল, কিন্তু টুইস্ট আসে গত মাসে। ইসরায়েল আবার গাজায় বিমান হামলা শুরু করলে হুথিরাও আবার ফিরছে আগের আগুনে, আগের চেয়ে বেশি জোরে, আরও নির্দিষ্ট লক্ষ্যে। এই বার্তা এখন আর গোপন নয়, এটি স্পষ্ট। ইসরায়েলের প্রতিটি আগ্রাসনের জবাব আসবে ইয়েমেনের আকাশ থেকে, আর প্রতিটি হামলা বলবে ফিলিস্তিন একা নয়। ইসরায়েল পর্যটনের মৌসুমকে অর্থনীতি কাজে লাগাতে যুদ্ধপূর্ব পরিস্থিতির মতো বিমানের ফ্লাইটগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্রের আঘাতের মাধ্যমে তেল আবিবের অর্থনৈতিক ও বিমান সুবিধাকে ব্যাহত করেছে। অধিকৃত জেরুজালেমের একটি ট্রাভেল এজেন্সির সিইও বলেছেন, হুথিরা ঠিকই জানে তারা কি করছে। তারা বিমানবন্দরকে লক্ষ্য করে আঘাত হানছে, কারণ তারা জানে যে পর্যটনের ক্ষতি করলে ইসরায়েল অর্থনৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং এই কৌশলটি কাজ করছে। ফার্স্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, আমেরিকান ওয়েবসাইট মিডিয়া লাইন ইসরায়েলি বিমান চলাচল কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদনে লিখেছে যে ইয়েমেনি বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরে আক্রমণ বৃদ্ধি করলে বেশ কয়েকটি বিদেশি বিমান সংস্থা অবিলম্বে ইসরায়েল থেকে সরে আসার হুমকি দিয়েছে। গত মার্চ মাসে ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্টভাবে বলেছিল যে বেন গুরিয়ন বিমানবন্দর বিমান চলাচলের জন্য নিরাপদ নয়, এবং গাজার উপর ইসরায়েলি যুদ্ধ বন্ধ না হওয়া এবং ফিলিস্তিনিদের ওপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এটি ঝুঁকিপূর্ণ থাকবে। হুথি চীন জোটে কাঁপছে আমেরিকা, স্যাটেলাইটে চোখ, নিশানায় যুদ্ধ জাহাজ। সরাসরি আক্রমণে সহায়তার অভিযোগ চীনের বিরুদ্ধে। লোহিত সাগরের আকাশ আজ আর শান্ত নয়, সেখানে ভাসছে স্যাটেলাইটের চোখ, চীনা চোখ। সেই চোখের দৃষ্টি এখন হুথিদের হাতে অস্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন হুথিদের সহযাত্রী। চীনা সংস্থা সরাসরি হুথিদের সাহায্য করছে। এটা কেবল একটি সহায়তা নয়, এটা যুদ্ধের ভাষা। চ্যাংগুয়াং স্যাটেলাইট টেকনোলজি একটি চীনা স্যাটেলাইট কোম্পানি। অভিযোগ, তারা হুথিদের ছবি দিয়েছে, যে ছবি ব্যবহার হয়েছে মার্কিন রণতরীর নিশানায় নিতে। এই কোম্পানি চীনের সামরিক ও নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত। এই প্রতিষ্ঠান কি শুধুই ব্যবসা করছে, নাকি করছে গোয়েন্দাগিরি? ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, চীনের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত এই কোম্পানি লোহিত সাগরে থাকা মার্কিন ও আন্তর্জাতিক জাহাজগুলোর ছবি সরবরাহ করছে হুথি যোদ্ধাদের কাছে। এই বিস্ফোরক অভিযোগ এনেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাদের মুখপাত্র টেমি ব্রুজ বলেন, চ্যাংগুয়াং কোম্পানি হুথিদের সাহায্য করছে, এটা অগ্রহণযোগ্য। তার কণ্ঠে ছিল ক্ষোভ, তার কণ্ঠে ছিল হুঁশিয়ারি। তিনি বলেন, চীন বলছে তারা শান্তি চায়, কিন্তু তাদের কোম্পানি হুথিদের হাত শক্ত করছে। এই দ্বিচারিতা আর চলবে না। মার্কিন কর্মকর্তারা বলেন, চীনকে আগেই সতর্ক করা হয়েছিল, তবু তারা থামেনি, তারা চুপ থেকেছে, তারা ছবি পাঠিয়েছে, তারা সহায়তা করেছে। অন্যদিকে চীনা দূতাবাস বলছে, আমরা কিছুই জানি না। তাদের মুখপাত্র লিউ পেংউইং বলেছেন, আমরা এই পরিস্থিতির খবর রাখি না, তাই মন্তব্য করব না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থামছে না। তারা বলছে, এটা যুদ্ধক্ষেত্রে চীনের নতুন কৌশল, যেখানে গোলাগুলি নয়, স্যাটেলাইট অস্ত্র, এবং হুথি সেই অস্ত্রের ব্যবহার জানে। চ্যাংগুয়াং কোম্পানি এখনও মুখ খোলেনি। তাদের নীরবতা আরও সন্দেহ বাড়াচ্ছে। তারা কিছু বলছে না, তারা কিছু অস্বীকারও করছে না। এই ঘটনাটি ঘটেছে এমন সময়ে যখন চীন ও আমেরিকার সম্পর্ক তলানিতে। ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের উপর 245% শুল্ক বসিয়েছে। চীনও পাল্টা ব্যবস্থা নিয়েছে। একদিকে বাণিজ্য যুদ্ধ, অন্যদিকে মহাকাশ থেকে নজরদারি। এই দুই পরাশক্তি এক নতুন সংঘাতের পথে। হুথিদের ওপর মার্কিন অভিযান চলছে, শুরু হয়েছে 15ই মার্চ, এখনো থামেনি। হোয়াইট হাউস বলছে 200টিরও বেশি হামলা চালানো হয়েছে, কিন্তু হুথিরা নতি স্বীকার করেনি। তাদের আকাশে এখন চীনের চোখ, তাদের নিশানায় এখন মার্কিন জাহাজ। লোহিত সাগরের ঢেউয়ের নিচে একটা গভীর যুদ্ধ চলছে, ছবির, তথ্যের, কৌশলের। এই যুদ্ধে হুথিদের পাশে দাঁড়িয়েছে এক মহাশক্তি চীন। এটাই সেই মোড় যেখানে হুথিরা শুধু একটি বিদ্রোহী গোষ্ঠী নয়, তারা এখন প্রযুক্তির যোদ্ধা, এবং চীন তাদের পেছনে দাঁড়িয়ে বলছে, আমরা আছি।
অভূতপূর্ব ইরান সৌদি ট্রায়াঙ্গল ট্রাম্পকে ফেলেছে কূটনৈতিক ঘূর্ণিতে। সারা দুনিয়া চমকে গেছে। আচমকা এমন কিছু ঘটল যা কেউ ভাবেনি। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় গলা শুকিয়ে ফেলেছে, ঠিক তখনই ইরান ও সৌদি আরব হাত মিলিয়ে ফেলল। হ্যাঁ, ঠিক শুনেছেন। তেহরান ও রিয়াদ, যারা এক সময় ছিল কূটনৈতিক প্রতিদ্বন্দ্বী, আজ তারা যেন এক কোরিওগ্রাফিতে নেচে চলেছে। এই নতুন ট্রায়াঙ্গল বিপাকে ফেলেছে ডোনাল্ড ট্রাম্পকে। ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল নতুন এক অধ্যায়। তেহরানের বুকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের পদচারণা, ইরানের মাটিতে তার উপস্থিতি, এ যেন এক বিস্ময়ের মুহূর্ত। কিন্তু থেমে থাকেনি এখানেই। খালিদ সঙ্গে নিয়ে এসেছিলেন এক বিশেষ বার্তা। সৌদি বাদশাহ সালমানের হাতে লেখা চিঠি পৌঁছে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হাতে। আর খামেনির প্রতিক্রিয়া, তা ছিল অভূতপূর্ব, ঐতিহাসিক, বিস্ময়কর। খামেনি বললেন, ইরান সৌদি আরবের সঙ্গে তার কিছু অগ্রগতি ভাগ করে নিতে প্রস্তুত। সরাসরি খেলাধুলা, নির্দ্বিধায় ঘোষণা। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি ইরান ও সৌদির সম্পর্ক দুই দেশের জন্যই লাভজনক হবে। ভাইয়ের মতো হাতে হাত ধরে চলাটাই উত্তম। অন্যের উপর নির্ভর নয়, বরং পরস্পরকে সাহায্য করা এখন সময়ের দাবি। খামেনি সতর্ক করলেন, এই ঘনিষ্ঠতার শত্রুতা আছে, তাদের ষড়যন্ত্র কাটিয়ে উঠতেই হবে। আর ইরান প্রস্তুত। অন্যদিকে প্রিন্স খালিদও পিছিয়ে থাকেননি। তিনি বললেন, আমি এমন এক সম্পর্ক চাই যা আগের সব কিছু ছাড়িয়ে যায়, একটি শক্তিশালী আস্থাপূর্ণ বন্ধন। তেহরানে তার সফরে তিনি আলোচনায় বসেন ইরানের জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গে, যেখানে দুই দেশ নিরাপত্তা, প্রযুক্তি, সামরিক সহযোগিতা ও ভবিষ্যতের একতা নিয়ে কথা বলে। 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরান সৌদি সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিতর পর থেকে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যেও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক দুই দেশের ইতিহাসে নজিরবিহীন। এক সময় যারা ছিল মুখোমুখি, তারা আজ কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাইছে। ওদিকে ওয়াশিংটনের কি ঘুম হারাম? ট্রাম্প প্রশাসনের ভ্রু কি কুঁচকে গেছে? কারণ ঠিক এই সময় ইরান আর আমেরিকা পারমাণবিক চুক্তির টানাপোড়েনে জড়িয়ে আছে। আর ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনোভাবেই আলোচনার টেবিলে তোলা যাবে না। 2025 সালের জানুয়ারিতে ক্ষমতায় ফিরে ট্রাম্প আবারও তার পূর্বের সর্বোচ্চ চাপ প্রয়োগ কৌশল চালু করেছেন। এই কৌশলের আওতায় 2015 সালের পারমাণবিক চুক্তি JCPO থেকে সরে গিয়ে ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে। ওই চুক্তির আওতায় তেহরান পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে কিছুটা স্বস্তি পেয়েছিল। তবে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে। তেহরান বরাবরই এটা অস্বীকার করে আসছে। হাসি মুখে যখন তেহরান ও রিয়াদ সামনে হাঁটছে, ওদিকে ট্রাম্পের কূটনৈতিক পায়ের তলা যেন খুঁজে পাচ্ছে না মাটি। এই দৃশ্য নাটকীয়, এই মোড় অবিশ্বাস্য। দুই প্রাচ্য শক্তির এই যুগলবন্দী বিশ্ব রাজনীতির মানচিত্রে দাগ কাটছে আগুনের রেখায়। এ যেন রাজনীতির আকাশে নতুন সূর্যোদয়। আর সেই আলোয় চোখ ধাঁধিয়ে গেছে আমেরিকার। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ফোনে সরাসরি যুক্ত হন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তিনি বোঝানোর চেষ্টা করেন পারমাণবিক পরীক্ষা পাকিস্তানের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। তিনি অনুরোধ করেন যেন পাকিস্তান এমন আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসে। কিন্তু এসব অনুরোধে কোনো কাজ হয়নি। থামানো যায়নি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি। তারা তখন পূর্ণ উদ্যমে এগিয়ে যাচ্ছিল এই লক্ষ্য পূরণের পথে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক আগেই পাকিস্তানের কার্যক্রমের ওপর কড়া নজর রাখতে শুরু করেছিল। সারা বিশ্বের নজরে ছিল তখন পাকিস্তানের দিকে, কারণ এর কিছুদিন আগেই তাদের প্রতিবেশী ভারত পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে অঞ্চল জুড়ে চাপ সৃষ্টি করেছিল। একে শুধুই প্রতিবেশী বলা যায় না। 1947 সালে স্বাধীনতার পর থেকেই ভারত পাকিস্তানের সম্পর্ক বৈরী। কেবল কথার লড়াই নয়, সে সময় রীতিমতো যুদ্ধে জড়িয়েছে তারা। 1998 সালেও এমন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল যা যে কোনো সময় যুদ্ধে রূপ নিতে পারত। এই সময়েই 1998 সালের মে মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ঘোষণা দেন, ভারত 14 বছর পর সফলভাবে পারমাণবিক বিস্ফোরণ চালিয়েছে।
11 থেকে 13 মে পর্যন্ত 3টি ভিন্ন ধরনের বোমার পরীক্ষা চালানো হয় পোখরান সামরিক অঞ্চলের মাটির নিচে। এই পরীক্ষার মধ্য দিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে পরিণত হয় এক নতুন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে। বিশ্বের নানা প্রান্তে এর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। ভারতের এই পরীক্ষা পাকিস্তানের জন্য ছিল এক দিক দিয়ে সরাসরি হুমকি, আরেক দিক দিয়ে সেটা ছিল তাদের সার্বভৌমত্বে আঘাত। ভারতের অন্যান্য সামরিক পদক্ষেপের মতো এই পারমাণবিক কর্মসূচিও যে পাকিস্তানকে লক্ষ্য করে, এটা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। তাই সারা বিশ্ব দেখতে চাচ্ছিল পাকিস্তান এই চাপে কিভাবে প্রতিক্রিয়া জানায়। পাকিস্তান যে কোনোভাবে ভারতের পারমাণবিক পরীক্ষার জবাব দেবে তা তখন প্রায় স্পষ্ট ছিল। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে পাকিস্তানকে বারবার অনুরোধ জানানো হচ্ছিল যেন তারা কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। নওয়াজ শরীফ প্রথম দিকে বেশ সংযত মনোভাব দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা দায়িত্বশীলভাবে পদক্ষেপ নিতে চাই, আমাদের এই বোমা তৈরির সামর্থ্য আছে, কিন্তু আমরা গত 15 থেকে 20 বছরেও এর পরীক্ষা চালাইনি। ভারতের পরীক্ষার পর আমাদেরও সঙ্গে সঙ্গে পরীক্ষা চালাতে হবে এমন কিছু ভাবছি না। বাইরে থেকে পাকিস্তানের অবস্থান শান্তিপূর্ণ মনে হলেও ভেতরে ভেতরে পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। সরকারের অনেকেই মনে করতেন ভারতের এই পদক্ষেপের জবাব না দিলে সেটা পাকিস্তানের জন্য অপমানজনক হবে। দেশের সাধারণ মানুষের মধ্যেও এই ব্যাপারে সমর্থন ছিল প্রবল। সে সময় পাকিস্তানের পারমাণবিক শক্তি কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডক্টর সামার মুবারক মান্দো। যেহেতু কমিশনের প্রধান তখন দেশের বাইরে ছিলেন, প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে ডক্টর মুবারক মান্দোকে ডাকেন। তিনি তাকে প্রশ্ন করেন, এখনই কি পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা চালানো উচিত, তার মতামত কি? জবাবে মুবারক মান্দো বলেন, ভারতের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা পারমাণবিক পরীক্ষার বিষয়ে যে বক্তব্য দিচ্ছে তাতে আমাদের যদি কোনো জবাব না থাকে তাহলে আমাদের সার্বভৌমত্ব, সম্মান ও প্রভাব ক্ষতিগ্রস্ত হবে। তবে এটা জানাই ছিল যদি পাকিস্তান পরীক্ষা চালায় তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসবে, আর এটা দেশের ভূমির অর্থনীতির জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মন্ত্রিসভায় প্রতিরক্ষা সংক্রান্ত একটি গোপন বৈঠক ডাকা হয়। এমনকি সাধারণ পার্লামেন্ট সদস্যরাও এর খবর জানতেন না। সেই বৈঠকে সবাই একমত হন, ভারতের জবাবে পারমাণবিক পরীক্ষা করতেই হবে। বৈঠকে সিদ্ধান্ত হয় দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা চালানো হবে, তবে পুরো প্রক্রিয়াটি থাকবে গোপনে। ডক্টর মুবারক মান্দের নেতৃত্বে শুরু হয়ে যায় প্রস্তুতি। পরীক্ষার স্থান নির্ধারিত হয় চাগি পর্বতমালার একটি নির্জন অঞ্চল, বেলুচিস্তানে মাটির নিচে। এই পরীক্ষা পাকিস্তানের জন্য ছিল বিশাল চ্যালেঞ্জ। একদিকে সারা বিশ্বের চোখ রাঙানি, আরেকদিকে ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে চরম লজ্জার মুখোমুখি হতে হতো। এমন অবস্থায় প্রধানমন্ত্রী ফোন করেন ডক্টর মুবারক মান্দোকে, জিজ্ঞেস করেন সফল হওয়ার কতটা সম্ভাবনা আছে। মুবারক মান্দো তাকে আশ্বস্ত করেন, আমরা আগে কখনো এমন পরীক্ষা করিনি ঠিক, কিন্তু আমরা আত্মবিশ্বাসী, আমরা পারব। প্রধানমন্ত্রী তখন বলেন, আমরা ব্যর্থ হলে আমাদের মান সম্মান থাকবে না, আমাদের প্রতিবেশীরা আমাদের নিচে ঠেলে দেবে, কাজেই সফল হওয়াটা খুবই জরুরি। ততদিনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বুঝে গিয়েছিল পাকিস্তান পরীক্ষা করবেই। তারা চাপ সৃষ্টি করতে থাকে, এমনকি বিল ক্লিন্টন প্রস্তাব দেন $5 বিলিয়ন অর্থ সহায়তা। কিন্তু পাকিস্তান সিদ্ধান্তে অটল থাকে। পশ্চিমা দেশগুলো হুঁশিয়ারি দেয়, পরীক্ষা চালালে কঠিন নিষেধাজ্ঞা আসবে। অবশেষে এলো সেই দিন, 1998 সালের 27 মে। ডক্টর মুবারক মান্দো বিবিসিকে বলেন, আমি দিনভর টানেল আর বাংকারগুলো চেক করেছি, যন্ত্রপাতি, কেবল সবকিছু ঠিক আছে কিনা বারবার যাচাই করছিলাম। ঘরে গিয়ে মাঝে মাঝে চা খাচ্ছিলাম, ভাবছিলাম কি করছি আমি। এত হেঁটেছি, হয়তো 10 থেকে 12 কিলোমিটার হয়ে গেছে। সন্ধ্যার দিকে মনে হলো এবার সব আল্লাহর হাতে, পরীক্ষা তো আগামীকাল। একটু ঘুমানোর চেষ্টা করলাম। রাতের আকাশে তখন অসংখ্য উপগ্রহ, মনে হচ্ছিল যেন সবাই নজর রাখছে। 28 মে সকাল হতে না হতেই শুরু হলো চূড়ান্ত প্রস্তুতি। দিনটি ছিল উজ্জ্বল, বাতাসও ছিল স্থির। সব প্রস্তুতি শেষে ডক্টর মুবারক মান্দো তার দল অবস্থান নেয় বিস্ফোরণ স্থল থেকে 30 কিলোমিটার দূরে। নির্ধারিত সময় এলে তিনি নিজে বোতাম না চাপিয়ে ইঞ্জিনিয়ারকে বলেন চাপ দিতে। ইঞ্জিনিয়ার জানতে চান কাউন্টডাউন করব। জবাবে মুবারক মান্দো বলেন, এসব পুরনো কায়দা বাদ দিন, শুধু আল্লাহু আকবার বলে বোতাম চাপুন। ইঞ্জিনিয়ার তাই করলেন। তারপর সবাই চেয়ে রইল পর্বতের দিকে। 1, 2, 3 সেকেন্ড কেটে গেল, কিছু ঘটল না। সবাই উদ্বিগ্ন, অনেকেই দৌড়াদৌড়ি শুরু করে দিল। 20 সেকেন্ড, তারপর 30, কিছুই নেই। ডক্টর মুবারক মান্দো বলেন, আমার হার্টবিট বেড়ে গিয়েছিল, কিন্তু করার কিছু ছিল না। অবশেষে 32 সেকেন্ডের মাথায় শক্তিশালী কম্পন অনুভব করা গেল। সবাই তখন বোঝে এটাই সফলতা। 3 সেকেন্ড পর দেখা গেল কালচে ধূসর পাহাড়টি হয়ে গেছে সাদা, বরফের মতো। এই সাদা রং ছড়িয়ে পড়ছে বাম থেকে ডানে প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে, ঠিক যেমনটা ফ্রান্সের আলজেরিয়ান পার্বত্য অঞ্চলে ঘটেছিল।
পরদিন ইসলামাবাদ থেকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ঘোষণা দিলেন পাকিস্তান সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। তিনি বললেন, আমরা নিরাপত্তা হুমকিকে উপেক্ষা করতে পারিনি, জাতীয় সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পরীক্ষার পরপরই মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাকিস্তানের উপর কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করলেন। বিভিন্ন দেশ ও সংস্থাও নিন্দা জানাতে শুরু করল, তবে পাকিস্তান কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ডক্টর সামার মুবারকমান্দ মনে করেন, এই পরীক্ষার মাধ্যমে পাকিস্তান শুধু পারমাণবিক শক্তিধর দেশেই পরিণত হয়নি, বরং ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনাও অনেকটা কমে গেছে। শক্তির ভারসাম্য তৈরি হয় দুই দেশের প্রধানমন্ত্রীদের একই টেবিলে বসে আলোচনার পথ তৈরি হয়েছে।